সুন্দরবন। সুন্দরবন যেন যে কোনো ঋতুতেই ভ্রমণের জন্য সমার্থক। এবারে শীতের হালকা কুয়াশার ভেতর দিয়ে আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু। অনেকবার এসেছি এখানে, নদী দেখেছি, বন দেখেছি, নৌকার ছায়া পড়তে দেখেছি জলে। তবু একটা স্বপ্ন আজও অপূর্ণ। একবার চোখের সামনে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা হয়নি। এই ভ্রমণে থাকবে নীরব নদীপথ, তার সঙ্গে উপস্থিত গভীর সবুজ ম্যানগ্রোভ এবং সেখানে হঠাৎ থমকে যাওয়া নিঃশ্বাসের মুহূর্ত। সঙ্গে অবশ্যই থাকবে জমাটি খাবার দাবার। এই যাত্রা শুধু বেড়ানোর নয়, এটা অপেক্ষা, আশা আর সুন্দরবনের প্রকৃতিকে অনুভব করার। ডিসেম্বর মাসের 16 তারিখ 2025। এখন আমি দাঁড়িয়ে আছি সোনাখালীর ঘাটে, আর অবশ্যই আবার যেতে চলেছি সুন্দরবন। এবার সুন্দরবন যাওয়ার মূলত তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে শীতকালে সুন্দরবন ভ্রমণ। এই কারণে আমার এবারে সুন্দরবন ভ্রমণ। একটা কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে ইলিশ উৎসবের ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন যে দাদা একটু অন্য টাইপের সুন্দরবন, মানে যেগুলো সাধারণত মানুষ খুব কম যায় সেই সব জায়গা যদি একবার তুলে ধরেন। সেই কারণে এবার সুন্দরবন যাত্রা। আর 3 নম্বর কারণটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটাও দেখাই। আর 3 নম্বর কারণটা হচ্ছে বুমবুম স্বীকৃতি। ওদের বহুদিনের ইচ্ছা ছিল যে সুন্দরবন ভ্রমণ করবে। বুমবুমের জাস্ট পরীক্ষা শেষ হয়েছে, তাই জন্য এবারে আমাদের সুন্দরবন ভ্রমণ। তাই তো? একদম। বাঘ দেখবো বলছে, হ্যাঁ দেখা যাক। এতবার এসেছি বাঘ দেখিনি, দেখা যাক স্ত্রী কন্যার ভাগ্যে আবার বাঘ দেখার সৌভাগ্য লাভ হয় কিনা। আরো কিছু ইনফরমেশন দিচ্ছি। আমরা বোটে উঠে তারপর একটু জায়গা নিই, তারপর আরো কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখান দিয়ে নামতে হবে, যদি ওইখানে পাকা জেটিটা হয়ে গেছে, কিন্তু আমাদের আপাতত এখান দিয়ে নামতে হবে। ঠিক আছে, পিছন নেই তো? ব্যাস ব্যাস। বোট ছাড়তে 11:30, আর অদূরে দেখা যাচ্ছে বাসন্তী ব্রিজ। একদিকে সোনাখালী আর একদিকে হচ্ছে বাসন্তী। যাই হোক, আমাদের 2 নাইট 3 ডেজের সুন্দরবন ভ্রমণ আজকে থেকে শুরু হলো। আজকে কিন্তু উইকডেজ, বেসিক্যালি মঙ্গলবার 16 তারিখ ডিসেম্বর মাসের 2025। আর এবারে আমাদের সুন্দরবন ভ্রমণ হতে চলেছে অফবিট সুন্দরবন। প্রথম দিনে সেরকম কিছু দেখানোর নেই, যেগুলো আমাদের মেন পয়েন্ট হচ্ছে গোসাবা। আর গোসাবাতে দেখবো হচ্ছে হ্যামিল্টন বাংলো এবং রবীন্দ্রনাথের যে বাংলো বলা হয় বা বেকন বাংলো, সেটা। সেখান থেকে চলে যাব আমরা অফবিট হচ্ছে দত্ত নদী ধরে, দত্ত নদীর খাড়ির পাশে যে থাকার আস্তানাতে। এবারে সুন্দরবন ভ্রমণে একটাই ভিডিও থাকবে, আর 2-3টে পর্ব থাকবে না। একটা পর্বতেই আমি তুলে ধরবো আমার এই 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ আমার পরিবারের সঙ্গে। দেখা যাক এবার আবার ভাগ্য ক্লিক করে কিনা বাঘ দেখার ক্ষেত্রে। তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে অন্যবারের মতো প্যাচে গরমে আমাকে ব্লগ করতে হচ্ছে না। এই রোদ্দুরের হালকা মিঠে হাওয়া মেখে এই বোট রাইড কিন্তু মন্দ লাগছে না। আমরা এরকম করে বসে রয়েছি, আর যেতে যেতে একটা ইনফরমেশন দিইনি কিভাবে আমরা এখানে পৌঁছলাম। আমরা শিয়ালদা সাউথ সেকশন থেকে 6:30টার ক্যানিং লোকাল ধরলাম। সাধারণত আপনাদের ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ আছে তারা বলবে হচ্ছে 7:40-এর ক্যানিং লোকাল ধরতে। এই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন ক্যানিং। আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, কিছু কাজ ছিল। তারপর ট্রেনের যাত্রা দুর্দান্ত ছিল। কুয়াশা ভরা শীতের সকাল, হালকা হালকা রোদের ছটা, আর চারদিকে ধুধু মাঠ। দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেলাম ক্যানিং বুঝতেই পারলাম না। ক্যানিং স্টেশনের বাইরে এসে অবশেষে চলে গেলাম সেই সংস্থার অফিসে যেখানে সঙ্গে আমরা আজকে ভ্রমণ করছি, অর্থাৎ গ্রিন ভিউ ট্রাভেলসের সঙ্গে। তাদের সঙ্গে 2-4টে কথা বললাম, সেই কথাগুলো একটু তুলে ধরি এই ভিডিওতে, তাতে আমাদের এই 2 নাইট 3 ডেজের ট্যুরটা কি হতে যাচ্ছে তার ধারণা আপনারা পেয়ে যাবেন। অফবিট এক বিষম শব্দবান্ধব, যে জায়গার আগে বসে তার মাহাত্ম্য যেন আরোই বেড়ে যায়। সেরকমই যেমন দার্জিলিং অফবিট হয়, যেমন কালিম্পং অফবিট হয়, সেরকমই এবার শীতকালে আমি চলে এসেছি সুন্দরবনের অফবিট দেখবো বলে। আর যে সংস্থার উপরে আমার তীব্র বিশ্বাস, সেই গ্রিন ভিউ ট্রাভেলসের হাত ধরে এবার অন্যরকম সুন্দরবন দেখবো বলে আমি চলে এসেছি এখানে। যে সংস্থার 2 কর্ণধার অন্যতম বাপ্পাদা এবং উৎপলদা। নমস্কার। অফবিট সুন্দরবন করে তো মানে সোশ্যাল মিডিয়া তোলপাড়, আর যেখানে অনেকেই ঘুরতে নিয়েছে বিভিন্ন দামে, সেখানে এই অফবিটের যে শব্দবান্ধব লোকেরা মজে রয়েছে। সত্যি কি অফবিট বলতে অফবিট? আর অফবিট হলে কোন কোন জায়গাগুলো মানুষ পাবে
এই প্যাকেজের মধ্যে একটু জাস্ট বলে দিন। দেখুন, প্যাকেজ রেটটা আমরা একটু পরেই বলে দিচ্ছেন, আমাদের উত্তরবাবু বলে দেবেন। হ্যাঁ অ্যাকচুয়ালি অফবিটটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে, যেহেতু আপনি বলেন দার্জিলিং অফবিট, কালিম্পং অফবিট, সুন্দরবন অফবিট এই প্রথম শুরু হয়েছে। হ্যাঁ। তা অফবিট মানে সত্যিই অফবিট, গ্রিন ভিউ ট্রাভেলস এর হাত ধরে আপনি ঘুরতে পারবেন। সেটা দ্বিতীয় দিন 100% আপনি অফবিটে ঘুরবেন। Yes. সেকেন্ড ডে হুম হুম সেদিন আপনার ফার্স্ট মর্নিং এ আপনার শুরু হবে দত্ত অফবিট থেকে। হুম হুম দত্ত ফরেস্টের যে অফবিট অফিস, হুম। সেখান থেকে আমরা শুরু করে চলে যাব গানাল নদীর মোহনা। এবারে গানাল নদীর মোহনাটাকে টপকে আমরা চলে যাব কাকমারির বালুচর। সেটাকে ক্রস করে আমরা যখন আরো এগিয়ে যাচ্ছি বাংলাদেশের বর্ডারের দিকে, আমরা পেয়ে যাচ্ছি সুন্দরবনের যতগুলো দ্বীপ আছে, হুম হুম। একটা গোসবা ব্লকের যত দ্বীপ আছে, সেই দ্বীপের সব থেকে ছোট দ্বীপ হলো কুমিরমারি। সেই কুমিরমারির ভগ্ন পরিবেশ, অর্থাৎ সেখানকার মানুষের জীবনযাত্রা কতটা কষ্টকর, প্রকৃতির সাথে লড়াই করে কিভাবে তারা বেঁচে আছেন, যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। সেই কুমিরমারির ভগ্ন পরিবেশ দেখে ঠিক তার অপোজিটে আমাদের সেই ঐতিহাসিক মরিচঝাপিয়া স্পট। একদম চলে যাব রায়মঙ্গল নদী, বাপরে, সেটা বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ বর্ডার। একদম। এবারে আমরা রায়মঙ্গল নদীটাকে পাড়ি দেবো, দিয়ে আমরা চলে যাচ্ছি কোথায়, ঝিলা খাল। আচ্ছা। ঝিলা খাল আছে, ঝিলা খাল থেকে আমরা টপকে চলে যাচ্ছি বুড়িডাবলির ছোট্ট খাড়ি, বুড়িডাবলির বিট অফিস। হুম। বুড়িডাবলির বিট অফিসে যখন আমরা যাচ্ছি, সেখানে ওয়াচ টাওয়ার আছে। আমরা ওয়াচ টাওয়ারে যখন যাচ্ছি, হুম। সেই যাওয়ার যে পথটা, সেটা যদি আপনি দেখেন, আর সাধারণ একটা দৃশ্য, জঙ্গলের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট করে রাস্তা কাটা আছে, দুই দিকে গরান গাছের ডাল দিয়ে, আর আমরা বেড়া দেওয়া আছে, জাল দেওয়া আছে যাতে বাঘ না আসতে পারে। সেই জঙ্গলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গিয়ে উঠছেন কোথায়, বুড়িডাবলি ওয়াচ টাওয়ার। আমাদের কি এবারও কি অফবিটেই থাকা হবে নাকি? 100% থাকবো কোথায়? অফবিটেই। একদম একদম। একদম। যাই হোক, আমরা বেরিয়ে পড়ি, আমাদের অভিজ্ঞতা তো সঞ্চয় করব। আশা করছি এবারও ভ্রমণটা টপ ক্লাসই হবে। থ্যাংক ইউ বাপ্পাদা। আর যাওয়ার আগে একবার বলে দিন উৎপলদা, প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে? আসলে এখন উইন্টার প্যাকেজ চলছে, তো হুম হুম উইন্টার প্যাকেজ একটু কস্টলি, মানে হুম। ন্যায্য দামটা আমরা নেব, ন্যায্য পরিষেবা দেবো তার জন্য। শীতকালের রেট কিন্তু একটু বেশি, হুম। 3500, একদম। এটা আমাদের বেস্ট প্রাইস। হ্যাঁ। তবে কম বেশি একটু করে নেওয়া হয়, হ্যাঁ। অনেক সময় লোক বেশি হলে একটু কম বড় গ্রুপ হলে এত ডিসকাউন্ট হতে পারে। ডিসকাউন্ট আমরা করে দিই, হ্যাঁ। সেটা নিয়ে কখনো আমরা কার্পণ্য করি না। তবে ডিসকাউন্ট করি মানে পরিষেবায় ডিসকাউন্ট করব সেটা নয়, কিন্তু পরিষেবা কিন্তু একদম আপনার কথা টপ টপ ক্লাস। ওকে, যাই হোক, নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে। যদি মনে হয় যে এনাদের সঙ্গে অফবিট সুন্দরবন ঘুরতে যেতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। ইনফরমেশন নেওয়ার পর আমরা রওনা দিলাম অটো স্ট্যান্ডের দিকে। তারপর সেখান থেকে 17 কিলোমিটার দূরে 40 মিনিট পর আমরা পৌঁছলাম সোনাখালীর ঘাটে, যেখানে অপেক্ষা করছিল আজকে আমাদের বোট। বোটের নাম ছিল তাপসী। এই তাপসী বোটে করেই আগামী 2 রাত্রি 3 দিনের অফবিট সুন্দরবন ভ্রমণ হতে যাচ্ছে আমাদের। উঠে তর সইছিল না, আর বেশ খিদেও পেয়ে গেছিল। দাদারাও সঙ্গে সঙ্গে আমাদের খাবার সার্ভ করে দিলেন। জল খাবারে ছিল হচ্ছে লুচি, কাশ্মীরি আলুর দম আর মোয়া। ঘড়িতে বাজে 11:35। এক্ষুনি 1 কাপ চা পান করলাম। করার পর কোথাও যেন মনে এবং শরীরে এক সতেজতা বিরাজ করতে লাগলো। আর যেটা বলার সেটা হচ্ছে, আমরা 3 জন গল্প করছি। সাধারণত বাড়িতে থাকলে খুব একটা হয় না, বেশিরভাগ সময় আমি বাড়িতেই থাকি না, আর স্বীকৃতি কাজে থাকে। আর বুম বুমকে তো পাওয়া যায় না, ও ওর জগতেই থাকে। খুব কম ক্ষেত্রে আমরা 3 জন এক হই। আর এখানে ব্লগিং এর কোনো চাপ নেই, আমরা জাস্ট বসে বসে ব্লগ করছি। আর বুম বুম কি জন্য সুন্দরবন এসছে? বাঘ দেখবো। বুম বুম বাঘ দেখবে বলে। তুমি কি জন্য এসছো সুন্দরবন? আমি পুরোটাই ন্যাচারাল বিউটি দেখার জন্য। বুম বুম, এই দেখ, একটা দেখ, জলের মধ্যে আইল্যান্ড দেখ, দারুণ না? তো 2 কারণে মানুষ সুন্দরবন ভ্রমণ করতে আসছে। একটা হচ্ছে ভ্রমণ করতে, মানে সুন্দরবনের ভাইবস নিতে, যেটা তোর মা এসেছে। আরেকটা কারণে মানে হচ্ছে খেতে। তো আমরা শীতকালে যারা ভ্রমণ করতে আসি, বিশেষ করে যারা সুন্দরবনে আসে শীতকালে, মেন আসে হচ্ছে ভ্রমণ করতে, এই জায়গাটার ভাইবস দিতে, এখানকার পরিবেশ দেখতে, এখানকার মানুষজনকে দেখে, এখানকার লোকাল সংস্কৃতি দেখতে, আর অবশ্যই এই ম্যানগ্রোভ অরণ্যকে দেখতে, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই কারণেই সুন্দরবন ভ্রমণ। আর আমরা এবার সুন্দরবন ভ্রমণে এসেছি গ্রিন ভিউ ট্রাভেলসের সঙ্গে। সেই ক্ষেত্রে আমাদের প্যাকেজের দাম পড়ছে 3500 টাকা। কেউ হয়তো 3200 নিতে পারে, কেউ 3100 নিতে পারে, কেউ 3400 নিতে পারে, কিন্তু আমাদের 3500 টাকা পড়েছে। আর কারণ আমরা অফবিট সুন্দরবন ভ্রমণ করছি। বিভিন্ন সংস্থা আছে, কার সঙ্গে ভ্রমণ করেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ঘড়িতে এখন পাক্কা 12টা। আমরা পৌঁছে গেছি আজকে আমাদের প্রথম হল্ট গোসাবাতে। এই গোসাবাতে আমরা কি দেখবো গোসাবাতে? 2টো জিনিস দেখা যাচ্ছে, এটা হ্যামিল্টন সাহেবের বাংলো, আর হচ্ছে বেকন বাংলো। চলো গিয়ে দেখি কি আছে সেখানে। এরপর পায়ে হেঁটে গোসাবা বাজারের মধ্য দিয়ে
5 মিনিটে আমরা পৌঁছে যাই হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছে। হ্যামিল্টন সাহেব গোসাবা ও আশেপাশের এলাকায় পরিকল্পিত বসতি গড়ে তুলেছিলেন। কৃষি, শিক্ষা ও সমবায়ের ধারণা সুন্দরবনে প্রথম প্রয়োগ করেন, আর এই বাংলোটি ছিল তার কর্মকাণ্ডের মূল কেন্দ্র। এর পরের গন্তব্য ছিল আমাদের বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বলে পরিচিত, আর আরো ভালোভাবে বললে সুন্দরবনের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের সাক্ষী। এই বাংলোটি রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দরবন সফরের স্মৃতিবাহী, বাংলা সাহিত্য ও ইতিহাসের সঙ্গে যুক্ত। 1:10 বাজে, মানে অনেকক্ষণ সময় লেগে গেল গোসাবাতে, দেখুন এখনো দাঁড়িয়ে আছে। 1:20 গোসাবা ছেড়ে জাস্ট রওনা দিচ্ছি আজকে আমাদের যেখানে থাকার স্থান সেদিকে। আর এই পেয়ে গেলাম হচ্ছে কি, এটা আমুদি মাছ ভাজা, এ দেখি ঠিকঠাক বুম বুম খাচ্ছে। ঘড়ি বাজে 2:20। আমরা অবশেষে কোনো এক নদী দিয়ে মিশতে চলেছি দত্ত নদীতে। দত্ত নদীর খাড়িতে কোনো এক হোটেলে আজকে আমাদের আস্থানা হতে চলেছে, যেটা আমাদের এই অফবিট সুন্দর ভ্রমণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওইগুলো হচ্ছে বিভিন্ন কার্গো জাহাজ, যেগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন মালপত্র নিয়ে আসে, কিন্তু জলের কালারটা আমাকে জাস্ট মুগ্ধ করছে, দুর্দান্ত। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা দত্ত নদী। হালকা হিমেল বাতাস গায়ে মেখে দুর্দান্ত একটা বোট রাইড চলছিল, তার মধ্যেই ডাক পড়ল লাঞ্চের। সেদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের কালিয়া, সঙ্গে ছিল চাটনি ও পাঁপড়। তারপর লাঞ্চের পর পরিবেশন করা হয়েছিল ফল। এক্ষুনি খুব পাখিরালয় চলে আসবো, আর পাখিরালয়তে আজকে আমরা নামবো না, আমরা আসার দিনকে পাখিরালয়ে নামবো। হ্যাঁ, আমরা এরপরে দাঁড়াবো হচ্ছে, যেহেতু মঙ্গলবার, আমরা দাঁড়াবো হচ্ছে বনবিবির মন্দিরে। আর এদিক থেকে কত সুন্দর লাগছে, দেখুন ডুমবুমের ব্যাকগ্রাউন্ডটা দুর্দান্ত লাগছে। বোম্বা এদিকে তাকিয়ে থাকতো, দুর্দান্ত লাগছে, সুপার টপ ক্লাস। শীতের এই দুপুরে এই হালকা বাতাস গায়ে মেখে আর এই বোটের ডেকে বসে প্রকৃতির এই রূপ উপভোগ করতে একটুও ক্লান্তি কিন্তু একদমই আসছে না। টপ নচ, একদম টপ নচ লাগছে। 3:40 আমরা ওয়াক্সফল ঘাটে, যেটা দয়াপুরে, গোসাবার দয়াপুরে, এখানে উপস্থিত হয়েছি আমরা বনবিবির মন্দির দেখবো বলে। আচ্ছা, অবশেষে আমরা ওয়াক্সফল ঘাটের বনবিবির মন্দিরে, যে মন্দির হিন্দুদের দ্বারা বনদেবী হিসেবে এবং মুসলিমদের দ্বারা বনবিবি হিসেবে পূজিত হন। এই মন্দির এমন এক মন্দির যেখানে উভয় ধর্ম দ্বারাই পূজিত হয়ে থাকে, তাই তো? একদম, খুব ভালো। আর এই বনবিবির মন্দির পুজো করার অন্যতম কারণটা কি? দক্ষিণের হাত থেকে, মানে বাঘের হাত থেকে বাঁচার জন্য, হ্যাঁ, বা রক্ষা পাওয়ার জন্য এই মা বনবিবিকে স্মরণ করে যায়, যাতে কোনো বিপদ না হয়। অনেক ধন্যবাদ। এদিকে যে মহাদেবের মন্দির, আর তার ঠিক ডান দিকে আছে হনুমানজির মন্দির। এই চলো আমরা বোটের দিকে যাই। মন্দির দেখে গেলাম, যেটা বলার, একে তো এই প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি কথা বলছি, এ ভোলার নয়। এই যতই ক্যামেরা বন্দি করছি, কিন্তু করতেই থাকছি। এরপর থেকে কিন্তু আর কোনো বোট নেই আমাদের গ্রিন ভিউ ট্রাভেল ছাড়া, তার কারণ আমরা অফবিটে যাচ্ছি, বেশিরভাগ পাখিরালয় থেকে গেছে।
এরপর আমাদের বোট রওনা হয় দত্ত নদী থেকে দত্ত নদীর খাড়ির দিকে। তারপর পৌঁছে যাই সন্ধে সন্ধে নাগাদ লাহিড়িপুরে। সেদিন আমাদের থাকার আস্তানা ছিল লাহিড়িপুরের কুশল গেস্ট হাউসে। আমাদের যে রুমটা প্রোভাইড করা আছে সেটা হচ্ছে রুম নাম্বার 110। রুমটা এরকম, যেখানে একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, একদম ঠিক আমার 3 জনের জন্য। এদিক থেকে যদি এদিকে যাওয়া যায়, চার্জিং পোর্ট অ্যাভেলেবেল, এসি আছে, যদিও এখন এসির দরকার নেই, 2টো পাখা রয়েছে, খুব ভালো। এখানে একটা বড় সোফা রয়েছে, দারুণ, টেবিল রয়েছে, আছে হচ্ছে বেসিন, ফ্যান্টাস্টিক। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আর ওয়াশরুমটা এরকম ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, ব্যাস ঠিকঠাক একদম। যাই হোক, সন্ধ্যেবেলা কি কার্যক্রম আছে সেটা তো তুলে ধরবো, রাত্রিবেলা কি ডিনার দিচ্ছে, শান্ত স্ন্যাক্স কি দিচ্ছে সেটাও তুলে ধরবো, কিন্তু অপেক্ষা আগামীকালের। সেদিন সন্ধেবেলা দেয়া হয়েছিল আমাদের চিকেন পকোড়া আর কফি। তারপর বসেছিল বাউলের আসর। জমজমাটি বাউল গানের পর আমাদের পরিবেশন করা হয় সেদিনকার ডিনার। ডিনারে ছিল ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এবং মটন কষা। যারা মটন খাবেন না তাদের জন্য ছিল পনিরেরও ব্যবস্থা। গুড মর্নিং ফ্রম লাহিড়িপুর, যেটা সুন্দরবনের একটা অংশ। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 17 তারিখ 2025। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা বলার, গতকাল আমরা এই লাহিড়িপুরে ছিলাম। এখানে একটা অফবিট প্লেস সুন্দরবনের, যেখানে 2-3টে থাকার আস্তানা আছে, আর 3টেই আমরা যাদের সঙ্গে ঘুরতে এসেছি গ্রিন ভিউ ট্রাভেলস, তাদেরই বাপ্পাদারি। আর যে হোটেলে আমরা ছিলাম বা যে হোটেলের রুমটা ছিলাম, একদম ঠিকঠাক স্পেসিয়াস রুম ছিল। আর আজকে সকালের জন্য প্রচণ্ড উত্তেজিত এবং উৎসাহিত। তার কারণ, এতবার আমি সুন্দরবন ভ্রমণে এসে কোনোবার এইসব জায়গাগুলো ভ্রমণ করে যেগুলো আজকে করতে চলেছি, মানে একদম অফবিট সুন্দরবন বলতে যা বোঝায় সেটাই। সেই দোবাকি বা অন্যান্য যেগুলো বলে সেই জায়গাগুলো না, যেগুলো সচরাচর মানুষজন যান, একদমই আলাদা। বাংলাদেশ দেখবো, যদি ওয়েদার ক্লিয়ার থাকে আপনাদেরও দেখাবো। আমরা উঠে পড়ি, আরও কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আস্তে আস্তে করে ধরো, আমার হাতটা ধরো। বুম্মু উঠছে, শিক্ষিত উঠছে, চলে এসো, একদম আমরা উপরে চলে যাই, আস্তে করে ধরে নাও, চলো। প্রায় 6:45 বাজলে এখন আমাদের নৌকো ছাড়িনি। সানরাইজ হয়ে গেছে, এখানে বসে বসে সানরাইজের মজা নিলাম। আচ্ছা, আমরা যে এই অফবিটে ছিলাম, অফবিট সম্বন্ধে থাকার ক্ষেত্রে 2-3টে জিনিস একটু বলে দিই। তা হলো, এখানে নেটওয়ার্কের ব্যবস্থা, এখানে এয়ারটেল খুব ভালো, জিও ঠিকঠাক, ওনাদের ওয়াইফাই আছে, যেখানে স্পিড ঠিকঠাক, হাইফাই কিছু নাম। আচ্ছা, ওনাদের জেনারেটর ব্যবস্থা আছে এখানে। এইটা সুন্দরবন এলাকা হওয়ায় এখানে কিন্তু নোনা জল, আপনারা সবাই জানেন। তো জলের স্তর সম্বন্ধে একটু দ্বিমত আছে, এখানে একটু ঘোলা জল, কিন্তু অপরিষ্কার বা নোংরা জল কিন্তু নয়। 6:56 আমাদের বোট ছেড়ে দিয়েছে। আজকে আমরা পুরোপুরি অফবিট সুন্দরবন ভ্রমণে যাচ্ছি। আমরা এখন দত্ত নদীর যে খাড়ি আছে সেখান থেকে বেরিয়ে চলেছি, আর বেরিয়ে চলেছি টুয়ার্ডস দত্ত নদীতে। দুর্দান্ত লাগছে, জাস্ট টপ নচ। ফ্রেমটা দেখুন তো, জাস্ট এ হচ্ছে কোটি টাকার ফ্রেম, যদিও টাকায় হিসাব করা উচিত না প্রাকৃতিক সৌন্দর্যকে। যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। আমরা ওই জায়গাটা ছিলাম, যে টাওয়ার ছিল ওই জায়গাটা ছিলাম, ওখান থেকে বেরিয়ে আসছি। আজকে আস্তানা কিন্তু আবার ওখানেই। এই দিকটা হচ্ছে মানুষের বাস, আর ওই যে দূরে যে ফরেস্টটা দেখা যাচ্ছে দূরে দত্ত নদীর ওই সাইডে, সেটা কিন্তু, সেখানে কিন্তু
বাঘের বাস। যাই হোক, কেমন ঘুম হয়েছে বলো? ঠিকঠাক ঘুম হয়েছে বুমবুম? রাত্রিবেলা খাবার কেমন ছিল? মোটামুটি। বুমবুম এখনো বলছো ঠিক আছে, যেটা জানি না বুমবুমের শব্দ এলো কিনা, আমি তবু বলে দিই। যেটা বলছে মোটামুটি খাবার ছিল, পনিরের কোয়ালিটি খুব ভালো ছিল, আর বাদ বাকি সব ঠিকঠাক। আর আমাদের মাটনটা দিয়েছিল, মাটন ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। আজকে ডিসেম্বর 17 তারিখ আমরা ফোন করছি। ঠান্ডা কেমন সুন্দরবনে? ঠান্ডা আছে, বোট চললে কিন্তু ঠান্ডা লাগছে, যদিও আমি জ্যাকেট পরে নিই, কিন্তু আমি যেটা পরে আছি ডিক্যাথলনের একটা টি শার্ট পরে রয়েছি, যেটা বেশ আরামদায়ক, ঠান্ডা বেশ ভালোই প্রোটেক্ট করে। আর স্বীকৃতি যথারীতি কান টান চাপা দিয়ে আছে স্টোলটা দিয়ে। আর বুমবুম জ্যাকেট নেয়নি, বুমবুম সোয়েট শার্ট পরে আছে দুখানা। ও বুমবুম একটা সোয়েট শার্ট পরে রয়েছে, ঠিক আছে। আরে আমার ব্যাকগ্রাউন্ডটা কিছুটা এরকম, টপ ক্লাস না? টপ ক্লাস না? কথা বলতে বলতেই দেখুন দত্ত নদীতে এসে হাজির। এই যে খাড়িটা আছে, এই খাড়ি থেকে আমরা বেরিয়ে জাস্ট দত্ত নদীতে এসে পড়লাম। কি অপরূপ শোভা লাগছে। আজকে আমাদের পাইলট যে ভবসিন্ধুদা, ভবসিন্ধুদা আজকে দ্বিতীয় দিনে প্রথম কোথায় যাব? প্রথম গাল নদের মোহনা, হ্যাঁ, দ্বিতীয় কাকমারির চর। ব্যাস আর বলো না, ভুলে যাব। এই দুটোই আগে শুনে নি, তারপর যেতে যেতে আরো বলবে। হ্যাঁ, যেটা বলছে গাড়াল নদীর মোহনা, যেখানে দত্ত নদী আর গাড়াল নদী একসাথে এসে মিলিত হচ্ছে, সেই স্থানটা দেখাবো। আর তারপর দেখাবো হচ্ছে কাকমারির চর, যদিও কাকমারির চর খুব একটা বোঝা যাবে না, যদিও পরিযায়ী পাখি হয়তো দেখলেও দেখতে পারি। ঘড়িতে বাজে 7:15, আর আমরা এখন উপস্থিত হচ্ছি পুরোপুরি গাড়াল নদীর মোহনাতে, যেখানে গাড়াল নদী এবং যেখান দিয়ে আমরা এলাম দত্ত নদী, তার মিলনস্থল এই জায়গাটা। এর আগের বার আমি নৌকা নিয়ে ওই জায়গায় গিয়ে থেমে গেছিলাম। এখন বাজে হচ্ছে 7:25, আমরা এখন কাকমারির চর দিয়ে যাচ্ছি, যেহেতু জোয়ারের জল আছে বলে আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমি বললাম একটু সাইডে নিয়ে যাওয়ার জন্য, তো বললো একটু বেশি সাইডে গেলে চরে মানে বোট আটকে যাবে, মানে ভাটা যখন থাকে পুরো এখানটা চর পড়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এখন শীতকাল, বিভিন্ন পরিযায়ী পাখির, কি পাখি সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিভিন্ন পরিযায়ী পাখির ডাক আমি শুনতে পাচ্ছি। হয়তো ক্যামেরা আপনারা শুনতে পারবেন না মাইক্রোফোনে, কেননা বোটের আওয়াজ আসছে। ঠান্ডা লাগছে বলে বুমবুম আমাকে পরিয়ে দিয়েছে, দেখুন আবার ফটো তুলছে, এই দেখুন ঠান্ডায় আমাকে এইসব করছে। ওর সঙ্গে ঘুরতে আসা মানে একটু অত্যাচার সহ্য করতে হয়, ব্লগে গিয়ে মনোনিবেশ করা যায় না। আপনারা অনেকে বলেন যে বুমবুমকে কেন সবসময় ঘুরতে নিয়ে যান না, নিয়ে গেলে খুব সমস্যা তৈরি করে। একটা ভুল করেছি আমরা, সেটা হচ্ছে জ্যাকেট নিয়ে আসা হয়নি। আমরা ভেবেছিলাম মধ্যে লাগবে না, কিন্তু বেশ ঠান্ডা, উত্তর দিকে যাচ্ছে তো বেশ ঠান্ডা লাগছে। আপনারা যদি কখনো এই সময় আসেন, মানে এই ঠান্ডার সময়, অবশ্যই এটা জ্যাকেট, এই কান চাপা ইত্যাদি ক্যারি করবেন, লাগুক না লাগুক কিন্তু ক্যারি করবেন। 8:30 নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। সেই ব্রেকফাস্টে কি আছে, কি আছে বুমবুম? নান, আচ্ছা, আর হচ্ছে ছোলা, কাবলি ছোলা, সঙ্গে একটা মিষ্টি। বুমবুম যেটা খেতে খুব ভালোবাসে, তাই তো বুমবুম? আর ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মাখিয়ে, আর এই সবুজ জলরাশি দেখতে দেখতে বুমবুম খাচ্ছে নান আর চানা, সঙ্গে লাল মিষ্টিটা। লাল মিষ্টিটা আমি খেয়ে নেবো, আর কি মানলাম। ঠিক আছে, ভালো করেছে, হ্যাঁ ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 9:15, আমরা এই মুহূর্তে আছি গাড়াল নদীতে। গাড়াল নদীর যে বাঁ দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোল্লাখালী বলা হয়, আর এই দিকে ঢুকে যাচ্ছে আমরা কুমিরমারি, আর এই সাইডটা হচ্ছে মরিচঝাপির জঙ্গল। আমরা বাগনা ফরেস্টে দাঁড়াবো, বাগনা ফরেস্ট থেকে একজন গাইড দাদা উঠবেন। আর আমরা এখন যাচ্ছি কুমিরমারি যে গ্রাম আছে তার ঠিক পাশ দিয়ে, তাই তো দাদা? হ্যাঁ। আর এই সাইডে কি? এই সাইডে এই যে তার কুমিরমারি, এটা জঙ্গল, তাই তো? এটা মরিচঝাপি আইল্যান্ড। মরিচঝাপি আইল্যান্ড, তাই তো? সেই মরিচঝাপি, সেই মরিচঝাপি। যাই হোক, সেটা আর বর্ণনা করার দরকার নেই। হ্যাঁ। আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে মরিচঝাপির ওপর ভিডিও করতে, তো এখানে তো ড্রোন তো ওড়ানো যাবে না, তো জাস্ট এই মরিচঝাপি দেখাচ্ছি। এখানে কি আমরা যাবো? এর খাড়ির মধ্যে দিয়ে যাবো? হ্যাঁ, মরিচঝাপি খাড়ির মধ্যে দিয়ে যাবো। আর দূরে দেখতে পাচ্ছি ফেন্সিং করা আছে, যাতে বাঘ এদিকে না চলে আসে। বাঘ তো আছেই একদম, হ্যাঁ অবশ্যই বাঘ আছে। আচ্ছা, আমরা কুমিরমারি দিয়ে যাচ্ছি। কুমিরমারির একটা বৈশিষ্ট্য হচ্ছে, সুন্দরবনে যত দ্বীপ আছে, এই কুমিরমারি দ্বীপ হচ্ছে সবচেয়ে ছোট। এই একটা কুমিরমারি বুধবারের যে বাজার, সেই বাজার হয়ে আমরা যাচ্ছি বাগনা ফরেস্টের দিকে। সারি সারি ম্যানগ্রোভ, আর অনেকটা হেজিনেস কেটেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এই কুমিরমারি দ্বীপটা কিন্তু মূলত ম্যানগ্রোভ বন আর নদী দ্বারাই পরিবেষ্টিত, তবে নামের সঙ্গে কুমির থাকলেও বর্তমানে এই জায়গাটা
পরিবেশগত বৈচিত্র্যের জন্য বেশি পরিচিত। আর এখান থেকে যেটা আমি অনুভব করছি, এখানকার শান্ত এবং নিস্তব্ধ পরিবেশ, যেটা আমার খুব ভালো লাগছে। এই বোটের আওয়াজটাকে যদি ডিলিট করা যেত তাহলে কিন্তু আরো ভালো লাগতো। যাই হোক, চলুন এবার আমাদের আসছে বাগনা ফরেস্ট। বাগনা ফরেস্ট থেকে একজন দাদা উঠবেন। 9:25। আমরা এখন আছি বাগনা ফরেস্টে। বাগনা ফরেস্ট থেকে আমি আগেই বলেছিলাম যে একজন দাদা উঠবেন, গাইড দাদা। ওই দেখুন আমাদের বোটের ছেলেরা যাচ্ছে ওই গাইড দাদাকে আনতে। এখানে পারমিশনও হবে আর গাইড দাদা উঠবেন। আচ্ছা, দাদা যেটা বলছেন সেটা হচ্ছে জাল থাকলেও জালগুলো কিন্তু ছেঁড়া, মানে পরের দিকে গিয়ে আর জাল নেই। আমাদের এদিকে মরিচঝাপির যে জঙ্গল, গাইড দাদাকে পাওয়া যায়নি, গাইড দাদা নেই। দেখতে পাচ্ছি ফেন্সিং আছে, কিন্তু ফেন্সিং অর্ধেক ছেঁড়া দেখতে পাচ্ছি। 10টা 10। চিংড়ির পকোড়া খেয়েছিস? ভাল লেগেছে? ঠিকঠাক, সবই ঠিকঠাক। বাঘ দেখতে পেয়েছিস? আমি তো এই নিয়ে 5 না 6 বার আসছি সুন্দরবনে, একবারও দেখতে পাইনি আপাতত। আর বুমবুমের প্রথমবার সুন্দরবন ভ্রমণে বুমবুম বাঘ দেখতে না পেয়ে কিছুটা ক্লান্ত, কিছুটা অবসন্ন, আর কিছুটা বুমবুম হতাশ। তার কারণ এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। একদম। যাই হোক, গল্প বই জানিস নি এবার? হ্যাঁ, একটা এনেছি কোথায় সে গল্প বই? ব্যাগে। ও ইচ্ছা করছে না, তাই নিয়ে এসছিস কেন? বুম গল্প বই নিয়ে এসছে, কিন্তু একবারও পড়ছে না, কিন্তু এমনি নিয়ে এসছে। ও বলছে প্রকৃতি দেখবো, তাই জন্য এই বিপুল জনরাশি চুপচাপ চাক্ষুষ করে যাচ্ছে। দেখ, এমনি প্রকৃতি ভালো লাগছে তো, ফ্রেশ এয়ার বল। আর যেখানে দিল্লির AQI কত বলছে 1000+, তার থেকে তো কলকাতার মোস্ট প্রবাবলি 150-200 হবে AQI, তার থেকে বেড়ে গেছে। তার থেকে ভালো হচ্ছে আমরা অ্যাটলিস্ট ফ্রেশ অক্সিজেন তো পাচ্ছি। ঘড়িতে বাজে 10:30। আমরা এখন বুড়ির ঢাপি যে খাড়ি আছে সেই খাড়ির মধ্যে প্রবেশ করে ফেলেছি। তা ভাইরা বলছে যে একটু সজাগ থাকুন, যদি কিছু দেখলেও দেখতে পারেন। সে ঘুরে বালি। যাই হোক, কোনো গাইড দাদাকে যেহেতু আমরা পাইনি, আমাদের নিজেরই অনুসন্ধান করে আর যারা বোট চালাচ্ছে সেই দাদাদের কথা মতন আমাদের এবার দর্শন হচ্ছে এই সুন্দরবন অফবিট। একজন গাইড দাদা পেলে আরো কিছু ইনফরমেশন পেতে পারতাম, তাই না? বিশেষ করে এখানকার বাস্তুতন্ত্র সম্বন্ধে আরো কিছু তিনি বলতে পারতেন। সুন্দরবনের এই বড় বড় নদীগুলোর থেকে এই খাড়িগুলোর মধ্যে যাওয়ার মজা বেশ রোমাঞ্চকর এবং বেশ আনন্দদায়কও। কেননা যত খাড়ির মধ্যে দিয়ে যাই তত এই ম্যানগ্রোভের জঙ্গল যত কাছে চলে আসে, তাতে যেন মনে মনে এক শিহরণ জাগে। বোধহয় তেনার দেখা আমরা পেয়েই যাব। অনেকটা সেই মেঘলা দিনে কাঞ্চনজঙ্ঘা দেখা আর এই সুন্দরবনে বাঘ দেখার মধ্যে কোথাও যেন একটা মিল পাচ্ছি। যে তখন মনে হয় যে ইস যদি মেঘটা সরে যেত, ইস যদি বৃষ্টিটা না আসতো, তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাতাম। সেরকমই এই পরিষ্কার দিনে এত সুন্দর আবহাওয়ায় যদি মনে হচ্ছে যদি একবার বাঘের দেখা পেয়ে যাই, যদিও সেটা মুখ্য বিষয় নয়, কিন্তু কোথাও কোথাও গিয়ে সেই পাওয়াটা যেন এই ভ্রমণের মাত্রাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। একদম। কি আমি ঠিক বলছি তো, বলুন তো? মেঘলা দিনে কাঞ্চনজঙ্ঘাকে খোঁজা আর এইখানে সুন্দরবনে এসে বাঘ খোঁজা সেম, তাই তো?
এটা আরো বেশিক্ষণ খুঁজতে হচ্ছে। বেশিক্ষণ খুঁজতে হচ্ছে। খুবই একটা এ থাকে যে হয়তো তার কারণটা একটাই, যেহেতু কাঞ্চনজঙ্ঘা তোমার স্ট্যাটিক। হ্যাঁ দারুণ লাগছে কিন্তু, আবহাওয়া দারুণ, এখন ওয়েদার ফ্যান্টাস্টিক, হেজিনেস নেই, কিন্তু যার কারণে এবার সুন্দরবন ভ্রমণ এসেছে বুম বুম, তার দেখা এখন আমরা পাইনি, তাই কিছুটা। না পেলেও একটু কুমির না দেখতে পেলেও হ্যাঁ, কুমির দেখতে পেয়েছিস, হরিণ, কালকে বাঁদর দেখতে পেয়েছিস, যাক। ওটাই মানে সংখ্যায় 11:30 বাজে, আমরা 7:45 নাগাদ বেরিয়েছিলাম বোটে করে, তো 11:30 লেগে গেল। বুড়ির ডাবরি যে ওয়াচ টাওয়ার আছে সেখানে আমরা যাবো বলে আমরা এই বুড়ির ডাবরি ঘাটে চলে এসেছি। বোট বেশি নেই এখানে, একটা দুটো, এখানে 3টে, 5টা, এখানে একটা 6টা, 6 আর 4 10টা, আর আমাদেরটা হচ্ছে 11টা। বুড়ির ডাবরি যে বিট ক্যাম্প আছে সেখানে আমরা উপস্থিত, আর এখানে বাদর ভর্তি। সেটা দেখার, এটা হচ্ছে সেই ক্যানোপি ওয়াক, অনেকটা দোবাকিটা একটু উঁচু, এটা অতটা উঁচু না, দুদিকে ম্যানগ্রোভ, আর বুম্বু আর স্বীকৃতি হেঁটে চলেছে, আর যথারীতি আমি ওদের ভিডিওগ্রাফি করছি। বাঘ তো দেখতে পাবো না, দুই বাঘিনীকে দেখে না। হ্যাঁ হ্যাঁ, ওরা বলছে 2 বাঘিনীকে দেখুন বলছে। আচ্ছা দাদা অন্য নৌকার সঙ্গে এসেছেন, দাদা যেটা বলছেন ক্যানোপি ওয়াকের সঙ্গে এই ওয়াকটার একটু পার্থক্য আছে। বলছি অ্যাকচুয়ালি মানে আমরা জঙ্গল সফরটা সাধারণত এমন ভাবে করি, হ্যাঁ। একটা জলযানে 10 ফুট বাই 10 ফুট কাছ থেকে দেখতে পাই, হ্যাঁ হ্যাঁ বাট আমাদের জঙ্গলের মানে ভিতরটা দেখা জিজ্ঞাসার মানে অনেকটাই আসে। হ্যাঁ হ্যাঁ তো আমরা এমন একটা ভৌগোলিক পরিবেশে হ্যাঁ। ঢুকে যাচ্ছি যেখানে আমরা খাঁচার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি বাইরে বন্যপ্রাণী ওপেন বিচরণের জায়গা। ওপেন বিচরণ জায়গা। আচ্ছা, এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই তো বাঘ নিচ দিয়ে যেতে পারে, এই যে এখানে যে অন্যান্য বন্যপ্রাণী বাঘ সহজে অন্যান্য বন্যপ্রাণীর সাইডে আসে, এটা হ্যাঁ, হ্যাঁ। মেইনটেনেন্সের কাজ চলছে, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য একটা বেড়া দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তো এইসব জায়গাগুলোতে অ্যাকচুয়ালি বন্যপ্রাণী ওপেন এসে ওখানে জল খেতে যায়। আচ্ছা আচ্ছা, ওই যখন মিষ্টি জলের পুকুরটা যেটা আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বলছি এবার আমরা সেই কাঠের বেড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানটা মানে দুপাশটা সেফটি, সেফটি, আচ্ছা, এবং আমরা একমাত্র খাঁচা এবং বন্যপ্রাণী ওপেন। ওপেন। আচ্ছা দেখুন, আমরা যে মাড ওয়াক যাচ্ছি, তাই তো, এটা একটা মাড ওয়াক হচ্ছে, এবং অদ্ভুত একটা মানে দুপাশটা গড়ের বেড়া দেওয়া আছে, গড়ানের বেড়া। দেখুন অ্যাকচুয়ালি এটা মানে এটা হলো এমন একটা জায়গা, এটা অফবিট সুন্দরবনের মধ্যে বসিরহাটের যে বুড়ির ডাবরি বলে একটা জায়গা পড়ে, হ্যাঁ হ্যাঁ, যেখানে কিনা জঙ্গল পরিবেশ এসে জঙ্গলে নেমে হ্যাঁ। সাইড থেকে জঙ্গল দেখা যায়। একদম, অর্থাৎ আমরা অন্য একটা জুর মধ্যে আছি, হ্যাঁ, হ্যাঁ। সেই জুর মধ্যে আবশ্যিক প্রাণী বলতে আমরা। হ্যাঁ, হ্যাঁ। চলে এসো। আবশ্যিক প্রাণী বলতে আমরা, আমরা। আর চারদিকে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা হচ্ছে এই যে বাঘ হতে পারে কিনা, যে ওয়াইল্ড যে বন্য প্রাণীগুলো হ্যাঁ হ্যাঁ, তার আশপাশের অবস্থান। দারুণ। এবং এই হাঁটার পথটা শুধু একবার দেখাই আপনাদের, দেখুন, দুরন্ত। ওহ, জঙ্গলের মধ্যে একটা সেতু কাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, দুপাশটা কাঠের বেড়া। হ্যাঁ হ্যাঁ, এখানে দুপাশটা হাঁটতে 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 দুপাশটাও লক্ষ্য রাখতে হবে। একদম আস্তে আস্তে হাঁটতে হবে। না, সব থেকে বড় কথা হলো হ্যাঁ হ্যাঁ, সাইলেন্ট প্লেস। অর্থাৎ বন্যপ্রাণীরা সাধারণ ওদের একটা বৈশিষ্ট্য হলো হুম, ওরা বেশি চেঁচামেচি নিতে পারে না, পছন্দ দিতে পারে না। হুম হুম, এবং এখানে আমরা তো সংখ্যাটা অনেক একসাথে এসেছে, সবাই দেখতেছে সুন্দরবন, হুম হুম হুম, অতটা সাইলেন্ট থাকা সম্ভব না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যতটা সাইলেন্ট থাকা যায় হ্যাঁ। এখানে দুপাশে যেতে দুপাশে দেখলে কিছু না কিছু দেখা সম্ভব হবে। একদম। তবে বাঘ দেখতে পাবো কিনা বলতে পারবো না, কিন্তু এইসব জঙ্গলের মধ্যে দিয়ে যে বাঘের যে একাধিক যে ক্রসিং হয়, হ্যাঁ হ্যাঁ, তো তেমন চিহ্ন পাকমাক কিছুটা দেখতে কিছু দেখতে পাবেন। হুম হুম, রাস্তা সিস্টেমের কাছে হুম হুম, মানে আশা করি কোনো ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পাওয়া দেখতে যায়। পাবো, ফিঙ্গার ক্রস। হ্যাঁ, সব থেকে বড় কথা হলো এটাই যে এটা হলো অ্যাকচুয়ালি উত্তর চব্বিশ পরগনার এমন একটা জঙ্গল যেখানে দাঁড়িয়ে হুম হুম, একসাথে ইন্ডিয়ান সুন্দরবনের সাথে সাথে অপোজিটে বাংলাদেশ জঙ্গল দেখা সম্ভব। দেখা যাবে, আচ্ছা, ওকে, এবং সর্বোপরি এখান থেকে দুটো বর্ডার লাইন দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ, মানে যেটা কিনা জঙ্গল অন্যটা লোকালিটি আচ্ছা, আচ্ছা, ডিভাইডেড করে হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে। একসাথে অনেক মানুষ আছেন, হ্যাঁ। এখানে বন্যপ্রাণীরা তো পালিয়ে যাবে, হ্যাঁ, কিন্তু যে বাঘ যেখানে আসে তার একটা নমুনা। 12:15 মতো মাঝে বুড়ির ডাবরি যে ওয়াচ টাওয়ারে উপস্থিত, কিন্তু এখানে বেশ ভিড় দেখতে পাচ্ছি। আমরা বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ারের একদম মাথায়, আর যেখান দিয়ে একটা জিনিস আপনাদের সঙ্গে শো করি, সেটা হচ্ছে সুন্দরবন। এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনে, যেটা ভারতীয় অংশ। আর এই যে দূরে যে সুন্দরবনটা দেখতে পাচ্ছেন, একটু জুম করি,
সেটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। আমরা এখন দাঁড়িয়ে আছি বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ারে। সেখান থেকে কি দেখতে পাচ্ছি, সেখান থেকে দেখতে পাচ্ছি যে অপর পারে যে সুন্দরবন আছে বাংলাদেশের অন্তর্গত, সেটা আমাদের টোটাল সুন্দরবনের এলাকা হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে 6,000 সামথিং বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের অংশ আর 4,000 সামথিং হচ্ছে ইন্ডিয়ার অংশ। এবার বলার কথা হচ্ছে বাঘের সংখ্যা যদি স্কোয়ার কিলোমিটারে হিসাব করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি, আর বাংলাদেশে কিন্তু অনেক কম। মোটামুটি 2 বছর আগে যে বাঘ শুমারি হয়েছিল সেই অনুযায়ী এই সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 96টা। এখন ওর দাদারা বলছেন যে এসেছেন যারা গাইডরা বলছে প্রায় 104 পার করে গেছে বা তার বেশিও হতে পারে। এখন অলরেডি গণনা চলছে, এখনো রিপোর্ট আসেনি। এখানে দেখুন দুটো নদী দেখা যাচ্ছে, একটা এই সাইডে নদী, একটা এই সাইডে নদী। এই সাইডে যে নদীটা আছে সেটা যে কালিন্দী নদী, আর এই দিকে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রায়মঙ্গল। এই নদীর মাঝ বরাবর হচ্ছে দুটো দেশের মধ্যে সীমানা টানা আছে। এইদিকে কিন্তু দূরে দেখা যাচ্ছে না হেজি, সেখানে যে বিএসএফ এর নিজস্ব ক্যাম্পও আছে, আর পুরোটাই ম্যানগ্রোভ, এদিকেও ম্যানগ্রোভ ওদিকেও ম্যানগ্রোভ। যাক, এতবার সুন্দরবনে এসে কখনো বাংলাদেশের সুন্দরবনকে দূর থেকে দেখিনি, এবার সেটাও হয়ে গেল। আর এইদিকে সুন্দরবন যে ওইদিকে যে সুন্দরবনে যে লোকালয় দেখছেন সেটার নাম হচ্ছে কৈখালী। যে কারণে এবারে সুন্দরবনে আসা, প্রতিবারই যে কারণে সুন্দরবন আসি আমরা, এবারও যে কারণে বুম বুম এসেছে, বাঘের দেখা এখনো পাইনি। হরিণ দেখতে পেয়েছি, সেটা দূর থেকে জুম করে। যাই হোক, এবারও বাঘের দেখা পেলাম না। আমরা চলে যাই হচ্ছে বোটের দিকে। যাই হোক, এই ওয়াকটাকে কিন্তু ক্যানোপি ওয়াক বলে না। যে দাদা আমাদের গাইড ছিল তিনি আমাকে বললেন এই ওয়াকটাকে বলা হয় মাড ওয়াক, মানে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা করা আছে যেখানে আমরা বদ্ধ, কিন্তু অন্য জন্তু জানোয়ার তারা ফ্রি। এটারও মেনটেন্যান্স হচ্ছে, কিন্তু এই জায়গায় আসলে কিন্তু অনুভূতি আলাদা হবে। আপনি এই কাঠের ব্রিজের উপর দিয়ে যাবেন, যদি ভাগ্য প্রসন্ন থাকে তাহলে বাঘ এই তলা দিয়ে চলে যাবে। আচ্ছা, আমরা বুড়ির ডাবরি যে ওয়াচ টাওয়ার পরিদর্শন করার পর সেখান থেকে বেরিয়ে চলেছি। এখন ঘড়িতে বাজে 1:45। সেটা বলার, দেখুন আমার মোবাইলে টাইম দেখাচ্ছে 1:13, মানে বাংলাদেশের টাইম দেখাচ্ছে এখানে। হ্যাঁ, তো এখন বাজে আছে 1:13 বাংলাদেশ টাইম অনুসারে, আর আমাদের ইন্ডিয়ান টাইম অনুসারে দেখাচ্ছে কত, 1:45। কেন হলো বুম? আমরা বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি, তাই জন্য বাংলাদেশের টাইম জোন শো করছে। যাই হোক, বুম বুম খিদে পেয়েছে। হ্যাঁ, বুম বুমের খিদে পেয়েছে। আমাদের লাঞ্চের তোড়জোড় চলছে, টেবিল সেট আপ হচ্ছে, লাঞ্চ দিয়ে দেবে এবার। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সঙ্গে ছিল লাউ চিংড়ি ও কাতলা কালিয়া, চাটনি পাঁপড় তো ছিলই। সেদিনের লাঞ্চের পর ফলের ব্যবস্থাও ছিল, তার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এরকম করে ভ্রমণ চলছে, বাঘের দেখা এখনো পাইনি। আমরা এখনো গালাল নদী দিয়ে চলছি, এরপরে গালাল নদী মোহনা হয়ে আমরা দত্ত নদীতে ঢুকে চলে যাব আমাদের হোটেলে। সেটা তো আপনার সঙ্গে পরবর্তীকালে শেয়ার করবো। এখন ঘড়িতে বাজাচ্ছে 2:15, এখন সময় লাগবে, অনেক সময় লাগবে। সেদিন ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গেছিল। সেদিন হোটেলে ফিরে এসে আমাদের পরিবেশন করা হয় মশলা মুড়ি ও বেগুনি। তারপর বসে ঝুমুর নাচের আসর। সেদিন ডিনারে আমাদের দেয়া হয়েছিল ফ্রাইড রাইস ও চিকেন কষা।
মর্নিং। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 18 তারিখ 2025। এখন আমি দাঁড়িয়ে আছি লাহিড়ীপুরের যে দত্ত নদীর খাড়িয়ে তার কোনো এক ঘাটে। আমাদের বোট এদিকে নোঙর করতে যাচ্ছে, আর এই হচ্ছে কিছুটা সিন বাইরের, ট্রিমেন্ডাস টপ ক্লাস। আর যেটা বলার সেটা হচ্ছে আমরা তো ছিলাম লাহিড়ীপুরের কুশল গেস্ট হাউসে, বেশ ভালো, মানে অফবিটের হিসাবে বেশ ভালো। দুটো কারণে আমার আরো ভালো লেগেছে। একটা, বাইরে ঠান্ডা থাকলেও ঘরের ভেতরগুলো সেরকম কিন্তু ঠান্ডা অনুভব হয়নি, আর যদিও এখানে সেরকম ঠান্ডা পড়ে না। আর 2 নম্বর হচ্ছে এদের ওয়াইফাইয়ের স্পিড ঠিকঠাক একদম, মানে আমার কাজ করার জন্য, রিলস বানানোর জন্য ঠিক আছে। বড় ভিডিও হয়তো সেরকম সমস্যা হতে পারে, কিন্তু ছোটোখাটো ভিডিও আপলোড করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। অনেকক্ষণ অপেক্ষারত অবস্থা থাকার পর সকাল 8টার সময় আমাদের বোট ছাড়লো। আচ্ছা, আমাদের আজকে হল্ট মূলত হলে যাচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে প্রথমে যে সজনেখালি ওয়াচ টাওয়ার আমরা দেখবো, যেটা কনভেনশনাল সুন্দরবন ট্যুরের মধ্যেই পড়ে, সেখানে আমরা যাব। তারপর তার উল্টো দিকে আছে পাখিরালয়ে কিছুক্ষণ দাঁড়াবে। কেন দাঁড়াবে আমি জানি না, ওই হয়তো যারা আছেন বোটে তারা শপিং করার জন্য, ব্যাস এটাই। আর আজকের শো স্টপার হচ্ছে চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন কষা। ব্রেকফাস্টে সেদিন পরিবেশন করা হয়েছিল লুচি আর ছোলার ডাল। যারা লুচি খেতে চান না তাদের জন্য ছিল মুড়ির ব্যবস্থাও। আজকে আমাদের প্রথম স্টপ সেটা হচ্ছে পাখিরালয়, আর এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। এখানে আসার অন্যতম কারণ হচ্ছে শপিং করানো। যারা শপিং করতে ভালোবাসেন, বিভিন্ন মার্চেন্ডাইজ নিয়ে যেতে চাইছেন, সুন্দরবন ভ্রমণে এসে এখানে পরপর প্রচুর দোকান আছে। এই ঘাট থেকে নেমে এই দিকে দোকান আছে, এই দিকে কিছু দোকান আছে, সেখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারেন আপনাদের এই সুন্দরবন ভ্রমণের স্মৃতিকে আরও তরতাজা রাখার জন্য, আর কিছুই না। এরপরে আমরা এখানে কিছু সময় স্পেন্ড করার পর চলে যাব হচ্ছে সজনেখালি, সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটা দেখাবোই। আমাদের এখানে আধ ঘন্টা বিরতি দিয়েছে, হয়তো আরও সময় লাগবে, কেননা অনেকে নামতেই পারিনি এখনো। আমরা তো চটপট নেমে চলে এসেছি। জাস্ট 2-3 বছর আগেকার কথা, আমি যখন পাখিরালয় এসেছিলাম 2021-22 নাগাদ, তখনকার পাখিরালয় আর এখনকার পাখিরালয় জাস্ট আকাশ পাতাল পার্থক্য। কি পরিমাণ দোকান হয়ে গেছে, কি পরিমাণ মানুষের ভিড়, যেন একটা মার্কেট প্লেস। জাস্ট সন্ধেবেলা হলে আরও ভিড়াক্কার হয়ে যায় এখানটা, যখন মানুষজন এখানে স্টে করে, আর সন্ধেবেলা এখানে একদম জমজমাট মার্কেট বসে যায়। দেখুন, শুধু তাই না, অফবিটে যারা থাকেন তারা বেশিরভাগ এখানে আসেন শপিং করতে, তার জন্য এখানে একটা হল্ট করা। বেসিক্যালি এখানে কিছু নেই। অবশেষে এবার বোটে ওঠা যাবো হচ্ছে আমরা সজনেখালি। তার আগে এরা ডাবের জল পান করছে, 70 টাকা ডাবটা, কিন্তু ডাবটা স্বীকৃতি বলছে দারুণ, বিশাল জল, আর সেরকম মিষ্টি আমাদের এদিকে পাওয়াই যায় না এরকম। আর টেস্টও ভালো, তাই তো, আর শ্বাসও আছে হালকা। শ্বাস আছে। পাখিরালয় থেকে সোজা আমরা পৌঁছে যাই সজনেখালি। রওনা দিই সজনেখালি ওয়াচ টাওয়ারের দিকে। সেই যাত্রাপথে প্রথমে আমরা দেখে নিই কচ্ছপ,
তারপর দেখা মেলে কুমিরের। সেখান থেকে সোজা চলে যাই সজনেখালি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আমরা দেখতে পাই বিস্তীর্ণ ম্যানগ্রোভের জঙ্গল। আর এবারও সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে মৌচাক দেখতে মিস করিনি। শুভম, এই যে তোমার বাঘ দেখা গেল, দেখো বাঘ দাঁড়িয়ে আছে, এই দেখো। হ্যাঁ এই তো দেখো, যাও। বুম বুম বাঘ দেখে ফেলেছে। যাক, এবার সুন্দরবন ভ্রমণে এসে বাঁদরের সাঁতার কাটাও দেখে নিলাম, তাই তো? ফেরার দিন লাঞ্চে ছিল চমক। পরিবেশন করা হয়েছিল চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষাও। অবশ্যই বিরিয়ানির সঙ্গে ছিল ডিমও। ঘড়িতে 1:30 বাজে লাঞ্চ করে উঠলাম। লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়। যাই হোক, খাওয়া দাওয়ার মান আজকে বেশ ভালো লাগলো। আজকে তো চারদিকে জঙ্গল ছিল না, কোর এরিয়া থেকে বেরিয়ে এসেছি আমরা লোকালয়ে, প্রায় দেখুন এরকম লোকালয়ে চলে এসেছি। তো বিরিয়ানির স্বাদ ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। ঠিকঠাক না, ঠিকঠাকের থেকে একটু ভালোই ছিল। এবার সুন্দরবন ভ্রমণ আমি মূলত এসেছিলাম ভালো করে ঘুরে দেখবো আর কোর এরিয়া দেখবো। ইচ্ছা ছিল বাঘ দেখার, সেটা তো এবারও হলো না। যাই হোক, ফিঙ্গার ক্রস, পরের বার আবারও হয়তো দেখবো। গ্রিন ভিউ ট্রাভেলসের হাত ধরে যে এবার আমি অফবিট সুন্দরবন দেখলাম, তাতে আমি আরও উৎসাহিত হলাম পরবর্তী ভ্রমণ তাদের সঙ্গে করার বা অন্য কারোর সঙ্গে এরকম অফবিট সুন্দরবন ভ্রমণ করার। তাহলে এই ভিডিও এই পর্যন্ত, পরে খুব শিগগিরই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম।